আজ বলবো এমন এক প্রতিশোধের গল্প যেখানে প্রেম, মৃত্যু আর অন্যায় তিনটেই মিশে আছে একসাথে। নায়িকা হেলেনা মৃত্যুর আগ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করেনি, তবুও তাকে মরতে হয়েছিল। আজও সে খুঁজে বেড়ায় তার দোষটা কি ছিল। এই মুভি আপনাকে ভাবাবে, একজন মানুষ যখন তার উপর হওয়া অন্যায়ের জবাব খুঁজে পায় না, তখন সে মৃত্যুর পরও ফিরে আসে তার জবাব খুঁজতে। রুমা তেতে একটা ইন্দোনেশিয়ান হরর ফিল্ম, যেটা শুধু ভয় নয়, ভেতরে ভিতরে আপনাকে কাঁদাবে। বিশ্বাস করুন, এই মুভির ভূতটাকেও আপনি দোষ দিতে পারবেন না, বরং গল্পের শেষে আপনি ভূতের প্রেমে পড়ে যাবেন। আর কেন পড়বেন সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা, কারণ এটা শুধু একটা হরর ফিল্ম নয়, এটা এক অভিশপ্ত প্রেম কাহিনী। তো গল্প শুরু হয় একটা নাটকের স্টেজের সামনে। এই নাটকে ইতিহাসের বিভিন্ন দিক তুলে ধরে অভিনয় করা হচ্ছিল, আর এই অভিনয়টা মুগ্ধ হয়ে উপভোগ করতে দেখি বি আর তেতেকে। বি হলো একজন রাইটার, যে কিনা হরর গল্প লিখে। পড়াশোনার জন্য এই গ্রামে এসেছে। তেতের সঙ্গে তার কয়েকবার দেখা হওয়ার পর খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়ে গিয়েছে। তারা যখনই দেখা করে তখনই দুজন দুজনের সঙ্গে গল্পে মেতে ওঠে। কিছুক্ষণ পর নাটক শেষ হয়ে গেলে বি আর তেতে ভিড় থেকে দুজনেই বেরিয়ে এসে একটা দোকানে আসে, আর সেখান থেকে করিন্ডিং কেনে। করিন্ডিং হলো এক বিশেষ প্রকার বাঁশির মতো বাদ্যযন্ত্র, যেটা মুখে দিয়ে আওয়াজ করলে এক অদ্ভুত রকম শব্দ বের হয়। এই যন্ত্রটা অনেক আগে সাধারণ মানুষের কাছে খুবই পপুলার ছিল। করিন্ডিং বাজাতে তেতের খুব পছন্দ, কারণ সে ছোটবেলা থেকেই এই বাঁশি বাজিয়েছে, যার কারণে তার ছোটবেলার স্মৃতি এই বাঁশি তাকে তাড়া করে। তো তেতে বাঁশিটা নিয়ে বাজানো শুরু করে দেয়। তখন তেতের এক্সপ্রেশন দেখে বি পুরো হতবাক হয়ে যায়, কারণ তেতেকে দেখে কোথাও না কোথাও মনে হচ্ছে সে যেন অন্য জগতে হারিয়ে গিয়েছে। এরপর দেখা যায় একটা বোর্ডিং হাউসে তিনজন বন্ধু মিলে পড়াশোনা করছে। মূলত এখানে 5 বন্ধু এই বোর্ডিং এ থাকে। এই ঘরটা বেশ পুরনো ভাঙাচোরা টাইপের, তবুও তারা 5 জন বন্ধু মিলে ম্যানেজ করে নিয়েছে। তো যাই হোক, আজ তারা 3 জন পড়ার সময় হঠাৎ করে তাদের বন্ধু নান্দু বাড়ি থেকে ফিরে এসে কারোর সঙ্গে কথা না বলে তার রুমে চলে যায়। নান্দুকে দেখে সবাই একটু অবাক হয়ে যায়, কারণ নান্দুর একটা গাড়ি আছে। আজ তারা এই গাড়িটার শব্দ শুনতে পায়নি, তাহলে নান্দু কি করে আসলো? তো যাই হোক, তারা সেদিকে তেমন একটা মন না দিয়ে আবারও 3 জন পড়ায় মন দেয়। কিছুক্ষণ পর হঠাৎ করে নান্দুর গাড়ি স্টার্ট হওয়ার শব্দ শুনে তারা 3 জন অবাক হয়ে যায়। তখন আবার তারা দেখতে পায় নান্দু তাদের সামনে রুমের ভেতর ঢুকছে। এটা দেখে তো 3 জনের চোখ কপালে উঠে যায়। তাহলে কিছুক্ষণ আগে রুমের ভেতরে কে গেল? নান্দু ভেতরে ঢুকে তার বন্ধুদের চেহারা দেখে নিজেও বেশ অবাক হয়ে যায়। তখন সে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু 3 জনের একজনও তেমন কেউই কোনো কিছু বলতে পারে না। তাই নান্দু রুমের ভেতরে ঢুকে যায়। এদিকে বি তেতেকে তার বাসায় এগিয়ে দিতে আসতে চায়, কিন্তু দেখা যায় তেতে সবসময় যেমনটা করে ঠিক এবারও তেমনটাই করে। তার বাড়ির কিছুটা কাছে আসতেই তাকে এখানেই নামিয়ে দিতে বলে। মূলত তেতে কখনো তার বাড়ির সামনে বিকে নিয়ে যেত না। তারপর তাকে বিদায় দিয়ে সেখান থেকে সে চলে যায়। কিছুক্ষণ পর বি রুমে আসে, আর তখন দেখতে পায় বিয়ের সঙ্গে একটা প্রজাপতিও রুমের ভেতর ঢুকে যায়। প্রজাপতিটা গিয়ে রুমের ভেতর একটা পেন্টিং এ বসে। এরপর বি সারাদিন ক্লান্তির পর বিছানায় ঘুমোতে যায়। যখন তার ঘুমে চোখটা লেগে আসে, তখন হঠাৎ করে তার রুমের খোলা জানালাটা বন্ধ হয়ে যায়। পরদিন সকালবেলা বি যখন বাসা থেকে বের হচ্ছিল, তখন সে দেখে সেই প্রজাপতিটা তার ঘরের সামনে একটা ফুল গাছের উপর ফুলের উপর বসেছিল। ফুলটার উপর প্রজাপতিকে বসতে দেখে বি গিয়ে ফুল গাছটায় পানি দেয়। কিছুক্ষণ পর তার 3 বন্ধু এসে তারা গতকাল রুমে নান্দুকে নিয়ে যা দেখেছে সেই কথাটা শেয়ার করে। এসব কথা শোনার পর বি বিষয়টাকে তেমন সিরিয়াস ভাবে নেয় না, তবে ওই 3 জন বেশ ভয় পেয়েছিল, কারণ 3 জনই একসঙ্গে কিভাবে একই ভুল করতে পারে। বি তাদের কথা বিশ্বাস না করায় একজন উঠে এখান থেকে চলে যায়। এদিকে দেখা যায় বি তার বোর্ডিং হাউসে আর একজন রুম ভাড়া নিয়ে থাকার জন্য এসেছে। সে যখন রুমটা দেখছিল, হঠাৎ করে রুমের ভেতরে থাকা আয়নায় তার চোখ পড়তেই সে দেখে একটা লম্বা চুলওয়ালা মেয়ে দাঁড়িয়ে আছে। যখন সে পিছনে ফিরে মেয়েটাকে দেখার জন্য তাকায়, তখন সে দেখে সেখানে কেউ নেই। এটা দেখে সে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে আসে।
অন্যদিকে নান্দকে তার বন্ধুরা কল করে জানায় তাদের আজকে বোর্ডিং এ আসতে দেরি হবে। এই কথা শুনে নান্দ অনেক খুশি হয়, কারণ এই সুযোগে নান্দ তার গার্লফ্রেন্ডের সঙ্গে কিছুটা সময় কাটাতে চায়, তাই তাকে হোস্টেলে নিয়ে আসে। কিছুক্ষণ পর দেখা যায় নান্দ তার গার্লফ্রেন্ডকে বসিয়ে রেখে রান্নাঘরে চা বানাতে যায়। নান্দদের পুরনো আমলের ঘর হওয়ায় নান্দর গার্লফ্রেন্ড সব জায়গায় ঘুরে ঘুরে দেখতে লাগে। তখন এলেন সিঁড়ির কাছে আসতেই দেখতে পায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সে মনে করে হয়তো সেও এই বাড়িতে কোনো রুমে ভাড়া থাকে, তাই এলেন তার সঙ্গে হাই হ্যালো করে। কিছুক্ষণ পর এলেন দেখতে পায় তার দিকে একটা চায়ের কাপ কেউ একজন এগিয়ে দিচ্ছে, কিন্তু এলেন ভালোভাবে তাকালে দেখতে পায় এটা শুধুমাত্র একটা কাটা হাত, যেটা দেখে অ্যালেন ভয় পেয়ে এখান থেকে দৌড়ে বাইরে চলে আসে আর তার গাড়িতে বসে চিৎকার করতে থাকে। নান্দ বুঝতে পারে না হঠাৎ করে এলেনের কি হলো। সেও বাইরে এসে গাড়িতে অ্যালেনকে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখন অ্যালেন নান্দকে কোনো কিছু বলার মতো পরিস্থিতিতে ছিল না। সে শুধু বলে তাকে বাসায় গিয়ে দিয়ে আসতে। একটা পর্যায়ে নান্দ বাধ্য হয়ে অ্যালেনকে তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে রাজি হয়। তবে তাড়াহুড়া করার জন্য দুজনে ঘরের দরজা দিতে ভুলে যায়। তারা এখান থেকে যাওয়ার পর দেখা যায় ঘরের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়, যেটা দেখে মনে হচ্ছিল ভেতর থেকে কেউ একজন বন্ধ করে দিয়েছে। তো কিছুক্ষণ পর ইরফানরা হোস্টেলে ফিরে দেখতে পায় ড্রয়িং রুমে একটা ব্যাগ পড়ে আছে। মূলত এই ব্যাগটা অ্যালেনের। সে তাড়াহুড়ো করে এখান থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ব্যাগটা নিচে পড়ে গিয়েছে। তো তারা ব্যাগটা সাইডে রেখে ইরফানের অনেক খিদে লাগায় রান্নাঘরে যায় খাবার ব্যবস্থা করতে। সেখানে গিয়ে দেখতে পায় চায়ের কাপ ভেঙে নিচে পড়ে আছে। এটা দেখে সে বুঝতে পারে নান্দ কোনো ভুল করেছে, তাই সে ভাঙা চায়ের কাপের টুকরোগুলো কুড়িয়ে ডাস্টবিনে ফেলে দেয়। তখন ইরফান দেখতে পায় জানালাটাও খোলা রয়েছে। সে যখন জানালাটা বন্ধ করতে যায় তখন আয়নার ভেতর সে সাদা কাপড় পরা একটা মেয়েকে দেখতে পায়। যখনই সে পিছন ফিরে মেয়েটাকে দেখতে যায় তখন সে কাউকেই সেখানে আর দেখতে পায় না। এটা দেখে সে ভীষণ ঘাবড়ে যায়। চিৎকার করে তার বন্ধুদেরকে ডাকার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সাদা কাপড় পরা মেয়েটা ইরফানের উপর অ্যাটাক করলে ইরফান মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর ইরফান আবারও টেবিলের ওপর সাদা কাপড় পরা মেয়েটার হাত দেখতে পায়, আর এটা দেখে ইরফান সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন সেখানে তাদের ক্লাসমেট ডনি এসে ইরফানকে এই অবস্থায় দেখে সে মনে করে ইরফানকে দ্রুত জ্ঞান ফেরাতে হবে, তাই সে প্যান্টের ভেতর থেকে তার শরীরের একটা চুল ছিঁড়ে ইরফানকে শুকিয়ে দেয়। এটার ফলে ইরফান জ্ঞান ফিরে পায়। তো সকালবেলা ইরফান তার বন্ধুদেরকে তার সঙ্গে গতকাল রাতে কি ঘটেছে সেই সম্পর্কে সবকিছু খুলে বলে। সে বলে সাদা কাপড় পরা একটা লম্বা চুলওয়ালা মেয়ে এসে তার উপর অ্যাটাক করে দেয়। এ কথা শুনে নান্দর মনে পড়ে গতকাল রাতে তার গার্লফ্রেন্ডের ঠিক এমন একটা মেয়েকে দেখেছে, যার কারণে সে এখান থেকে ভয়ে পালিয়ে গিয়েছে। এই কথাটা নান্দ সবার সঙ্গে শেয়ার করলে সবাই এখন নান্দকে সন্দেহ করতে শুরু করে। তারা সবাই মনে করছিল হয়তো নান্দ তার গার্লফ্রেন্ডকে রুমে নিয়ে এমন কিছু করছিল যার কারণে ওই আত্মাটা রেগে গিয়ে তাদের উপর ওইভাবে অ্যাটাক করেছে। তবে নান্দ সবাইকে পরিষ্কার করে জানিয়ে দেয় তারা এমন কিছুই করেনি। এইভাবে সবাই নান্দকে নিয়ে তর্ক বিতর্কে জড়ালে তখন সেখানে বিয়ে এসে সবাইকে শান্ত করে। কিছুক্ষণ পর নান্দ সিদ্ধান্ত নেয় সে আর এই বাংলোতে থাকবে না, এখান থেকে দূরে কোথাও চলে যাবে, কারণ তার কাছে এই বাংলোর কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না। এমনকি সে এই বাংলো ছেড়ে দেওয়ার জন্য ইরফানকেও বলতে থাকে, কিন্তু তখন বাকি সব রুমমেটরা এসে নান্দকে বাধা দেয় এবং বলে যেতে হলে তুই যা, ইরফানকে কেন এখান থেকে নিয়ে যাবি। এইভাবেই তাদের ভেতর ঝগড়া লেগে যায়। এদিকে এই ঘটনার কারণেই তখন ডনি বিকে ফোন করে দ্রুত বাসায় আসতে বলে, কিন্তু তখন বি তেতের সঙ্গে পুকুর পাড়ে বসে আড্ডা দিচ্ছিল। তবে বীর মনে তেতেকে নিয়ে অনেক প্রশ্ন। তারা এত ভালো বন্ধু হওয়া সত্ত্বেও বি তেতের সম্পর্কে তেমন কিছুই জানে না। বি তেতের সম্পর্কে জানার চেষ্টা করলেও তেতে সবসময় মানা করে দেয় আর বলে সঠিক সময় হলে তুমি সবকিছু জানতে পারবে। তো যাই হোক, কিছুক্ষণ পর বি ডনির ফোন পেয়ে দ্রুত তার বাইক নিয়ে তেতেকে সাথে করে বোর্ডিং হাউসে চলে আসে। যখন ইরফান বির সঙ্গে তেতেকে দেখতে পায় তখনই ইরফান অনেক ভয় পেতে থাকে এবং সে দ্রুত বিকে ভেতরে এনে বলতে থাকে ওই মেয়েটাকেই গত রাতে আমি সাদা কাপড় পরা অবস্থায় দেখেছিলাম, সেই আমার উপর অ্যাটাক করেছে। এ কথা শুনে বি অনেক রেগে যায় আর তাকে উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়। ততক্ষণে এখানকার পরিবেশ বেশ ভারী হয়েছে, কারণ সকল রুমমেটরা এক জায়গায় হয়ে এসব কিছু নিয়ে আলোচনা করছিল। নান্দ বিকে জিজ্ঞেস করে তুই এই মেয়েটাকে কোথায় পেয়েছিস। বি বলে ওই মেয়েটা এখানকার স্থানীয়, ওর সঙ্গে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল।
তখন ডনি বলে ওঠে, আমি এখানকার স্থানীয়। কই, আমি তো কখনো এর আগে এই মেয়েটাকে দেখিনি। আবারও ইরফান সবাইকে বলতে থাকে, আমি কাল রাতে যে মেয়েটাকে দেখেছি, যে আমার উপর অ্যাটাক করেছে, সে হুবহু তেদের মতোই দেখতে। এক পর্যায়ে ইরফানও নান্দর সাথে এখান থেকে চলে যেতে রাজি হয়ে যায়। তবে বি তাদের কারো কথায় বিশ্বাস না করে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে এবং বাইরে বেরিয়ে সব জায়গায় তেতেকে খোঁজাখুঁজি করলে সে কোথাও আর তেতেকে খুঁজে পায় না। বি মনে করে তেতে হয়তো তার বাসায় ফিরে গিয়েছে, কিন্তু যখন সে রুমের ভেতরে আসে তখন দেখতে পায় তেতে সেই প্রজাপতিটাকে হাতে নিয়ে বেশ আনন্দ করছে। তখন বি এসে তেতেকে বলে, কাল রাতে তার বন্ধুরা একটা আত্মাকে দেখেছে, যার কারণে সবাই অনেক ভয় পেয়ে আছে। এই কথা শোনার পর তেতে তাকে বুঝিয়ে বলে, হতে পারে তোমার বন্ধুরা সত্যি বলছে, হতে পারে এই বাংলায় সত্যি সত্যি কোনো ভূত পেত আছে। এই ব্যাপারে সবার অনেক সচেতন হওয়া উচিত। এই কথা বলতে বলতে তেতে অনেক সিরিয়াস হয়ে যায়। তেতে কেমন সিরিয়াসলি দেখে ধীরে ধীরে বিও ভয় পেতে থাকে। এরপর রাতে একা একা বি যখন বাংলোতে ছিল তখন সে তার হরর গল্প লেখার চেষ্টা করছিল। এমন সময় সে একটা শব্দ শুনে তাকাতেই তার অন্যান্য বন্ধুদের মতো দেখতে পায় সোফায় লম্বা চুলওয়ালা একটা মেয়ে বসে আছে। তখনই হঠাৎ করে ওই রুমের ল্যান্ডলাইনে ফোন আসলে সেই শব্দে বীরের ধ্যান অন্যদিকে ঘুরে গেলে পরক্ষণে সে সোফার উপরে তাকালে আর কাউকেই দেখতে পায় না। তবে বীর মনে হচ্ছিল সোফায় যে মহিলাটা বসেছিল সে আগেও মেয়েটাকে কোথাও দেখেছে। পরের দিন বি তেতের সঙ্গে দেখা করতে এসে তার চেহারার দিকে তাকালে দেখতে পায় তেতে খুব অন্যমনস্ক হয়ে আছে। তার চেহারায় যেন খুব একাকিত্ব দুঃখ ভর করেছে। তেতেকে এমন বিষণ্ণ দেখে বি জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? কিন্তু তেতে বিয়ের কথায় কোনো উত্তর দেয় না, বরং বলে, আমাকে কোনো প্রশ্ন করো না, যা হবার হয়ে গিয়েছে, আমি এগুলো নিয়ে আর ভাবতে চাই না। এরপর বি বোর্ডিং হাউসে চলে আসে। তখন তার মনে পড়ে তাদের বোর্ডিং হাউসটা ভাড়া নেওয়ার জন্য যারা এসেছিল তারাও কোনো একটা কারণে পালিয়ে গিয়েছে। যদি কোনো কিছু থাকার হয় তাহলে ওই ফাঁকা রুমটাতেই থাকতে পারে। এই ভেবে বি ফাঁকা রুমটাতে আসলে দেখতে পায় সেখানে অনেক পুরনো জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। রুমে ঢুকতে সে পুরনো আলমারি খুললে সেখান থেকে অনেকগুলো প্রজাপতি উড়ে যায়। এমনকি আলমারির ভেতরে একটা পুরাতন অ্যালবাম আর একটা ডায়েরিও সে খুঁজে পায়। অ্যালবামটার ওপর অনেক ধুলোবালি ছিল। ধুলোবালি ছেড়ে অ্যালবামটা খুলতেই সে দেখতে পায় অ্যালবামের ভেতরে তেতের ছবি। এটা দেখে বি পুরোপুরি চমকে যায়। এরপর সে যখন ওই পুরাতন ডায়েরিটা খোলে তখন ডায়েরির প্রথম পেজে লেখা থাকে হেলেনা, অর্থাৎ এই ডায়েরিটা হেলেনার। যে ডায়েরিটা লিখেছে তার নাম হেলেনা। মূলত এটাই তেতের আসল নাম। এরপর বি পুরো ডায়েরিটা পড়া শুরু করে দেয়। আর ডায়েরি পড়তে পড়তে সে জানতে পারে হেলেনার বিয়ের পর সে একাই থাকতো। এমনকি তার বাচ্চাদেরকে অনেক ভালো লাগতো। সবসময় বাচ্চাদের সঙ্গে খেলা হাসি তামাশা করেই তার সময়গুলো কেটে যেত। বিয়ের অনেক বছর পরও হেলেনার কোনো সন্তান হয়নি। এক পর্যায়ে তাদের আর্থিক অবস্থাও খুব খারাপ হয়ে পড়ে, যার কারণে হেলেনার হাজব্যান্ড শহরে যায় ইনকাম করার জন্য, আর হেলেনা একাই গ্রামে এই বাড়িতে রয়ে যায়। এর কয়েক মাস পর হেলেনার কাছে একটা ফোন আসে। ফোন রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে হেলেনাকে বলা হয়, আমি হ্যান্ডির ওয়াইফ, অর্থাৎ হেলেনার হাজব্যান্ড হেলেনাকে রেখে শহরে গিয়ে অন্য মেয়েকে বিয়ে করেছে। এমনকি মহিলাটা এটাও জানায় যে সে এখন হ্যান্ডির বাচ্চার মা হতে চলেছে। সেই সাথে ওই মেয়েটা হেলেনাকে থ্রেট দিয়ে বলে, তুমি আমার হাজব্যান্ডের থেকে দূরে থাকবে, কখনো তার কাছে আসার চেষ্টাও করবে না। এতে হেলেনা অনেক আপসেট হয়ে যায়। এর কিছুক্ষণ পরই হেলেনার ডোরবেল বেজে উঠলে হেলেনা দরজা খুললে একজন পোস্টম্যান তার হাতে একটা চিঠি ধরিয়ে দেয়। তারপর চিঠিটা পড়ে হেলেনা বুঝতে পারে তার হাজব্যান্ড এই বাংলো বাড়িটা ব্যাংকের কাছে বন্ধক রেখেছে, যাতে করে ওই টাকা দিয়ে সে শহরে তার নতুন ওয়াইফের জন্য নতুন বাংলো দিতে পারে। হেলেনা এখন এই বাড়ি ছেড়ে কোথায় যাবে, কি করবে, কোনো কিছুই বুঝে উঠতে না পেরে সে চিৎকার করে হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। এই ঘটনার পর হেলেনা ভেতর থেকে পুরোপুরি ভেঙে যায়, কারণ তার পাশে দাঁড়ানোর মতো এখন আর কেউ নেই। আর এক পর্যায়ে হেলেনা ডিভোর্স পেপারে সাইন করে দেয়। আর এসব কারণে হেলেনা দিন দিন ডিপ্রেশনে ভুগতে থাকে। এই সমস্ত কিছু সহ্য করতে না পেরে ওই বাংলোতেই সে সুইসাইড করে। তারপর থেকেই হেলেনার আত্মা এই বাড়ির ভেতর ঘুরে বেড়ায়।
তো যাই হোক, এসব কিছু জানার পর বি পুরো হতবাক হয়ে যায়। তার হেলেনার জন্য অনেক কষ্ট লাগে। বি মনে মনে চিন্তা করতে থাকে তাহলে তেতে তার জীবনে কত না দুঃখ কষ্ট সহ্য করেছে। এমন সময় বি আবারও রান্নাঘর থেকে কারো হেঁটে আসা শব্দ শুনতে পায়। রান্নাঘরের দিকে তাকালে সে দেখতে পায় রান্নাঘরের সমস্ত জিনিসপত্র একা একাই কাঁপতে শুরু করেছে। ঘরের জানালা বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, রান্নাঘরে রাখা চাকু মুহূর্তের ভেতর উড়ে এসে তার দিকে আঘাত করতে চায়। এমন পরিস্থিতিতে বি কি করবে কিছুই বুঝতে পারে না। ঠিক তখন তেতের আত্মা বির সামনে এসে পড়ে। হঠাৎ করে তেতের আত্মাকে ওইভাবে দেখে বি প্রচন্ড ভয় পেয়ে যায়। একটু চোখের পলক ফেলে আবার যখন সে তেতের দিকে তাকায় তখন আর কোথাও তেতেকে দেখতে পায় না। বি তখন তেতেকে খোঁজার জন্য বাইরে দৌড়ে আসে এবং ছাদের চারপাশে খোঁজাখুঁজি করলে কোথাও আর তাকে খুঁজে পায় না। এরপর সে পুকুর পাড়ে আসে যেখানে তারা সবসময় দেখা করে কথা বলতো, কিন্তু সেখানেও তাকে আর খুঁজে পায় না। এইভাবে বি কয়েকবার সে পুকুর পাড়ের কাছে আসে, কিন্তু কোনোবার তার সঙ্গে আর তেতের দেখা হয় না। এমনকি বি সকাল থেকে রাত পর্যন্ত তেতের সাথে দেখা করার জন্য পুকুর পাড়ে বসে বসে অপেক্ষা করে তার সঙ্গে কথা বলার জন্য। এরপর একদিন ঝুম বৃষ্টির ভেতর প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। এমন সময় বি অনেক ক্লান্ত হয়ে পুকুরের পানি দিয়ে মুখ ধুয়ে উঠে সে তেতেকে তার সামনে দেখতে পায়। তেতেকে দেখা মাত্রই বি তার কাছে মাফ চায়। সে বলে, আমার তোমার ডায়েরিটা পড়া উচিত হয়নি, আমাকে মাফ করে দিও। সেই সাথে এটাও বলে তার সঙ্গে যা ঘটে গিয়েছে সেটাও ঠিক হয়নি। এসব কিছু শুনে তেতে কোনো কিছুই বলে না, শুধু অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে। তখন বি বলে ওঠে, আমি তোমার জন্য আগেও যা ছিলাম এখনো ঠিক তাই আছি, আমি তোমাকে এখনো বিশ্বাস করি। কিন্তু তেতে জীবনে চরমভাবে ঠকে গিয়ে সে বীর কথা আর বিশ্বাস করতে পারে না। এক পর্যায়ে বীর এমন কান্না দেখে তার প্রায়শ্চিত্ত করা দেখে তেতেও ভাবনায় পড়ে যায়। এরপর তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। ওই দিন রাতে বি অনেক খুশি হয় আর বৃষ্টিতে ভিজে বাঁশি বাজাতে বাজাতে বোর্ডিং হাউসে ফিরে আসলে তার বন্ধুরা বিকে দেখে পুরো অবাক হয়ে যায়। তারা চিন্তা করতে থাকে হয়তো বীর কিছু একটা হয়েছে, নয়তো সে এমন অদ্ভুত আচরণ করছে কেন। এমন পরিবর্তন তাদের ভালো লাগেনি, কারণ বি কখনো এমন করে না। তাই তারা সিদ্ধান্ত নেয় তাদের বন্ধুকে এই ঘটনাটা জানাবে। যখন তারা সন্ধ্যায় বাইক নিয়ে বেরিয়ে পড়ে তখন তারা রাস্তায় আসতেই একটা চক্রের ভেতর ঘুরতে থাকে, কারণ তারা বাইক নিয়ে কোনো মতেই সামনের দিকে এগোতে পারছিল না। বারবার ঘুরে ঘুরে একটা জায়গায় এসে তাদের বাইক থেমে যাচ্ছিল। এটা দেখে তারা দুজনেই বেশ ঘাবড়ে যায়। তারা বুঝতে পারছিল এখান থেকে বেরোনো তাদের জন্য কতটা কষ্টসাধ্য। এমনকি কিছুক্ষণের ভেতর তারা শুনতে পায় কে একজন তাদেরকে দূর থেকে ডেকে জিজ্ঞেস করছে, কোথায় যাচ্ছ? তারা চারপাশে তাকালে কাউকে কোথাও দেখতে পায় না, কিন্তু আওয়াজটা খুব কাছ থেকেই তারা পাচ্ছিল। এমন সময় তারা রাস্তায় দেখতে পায় একটা মাথা কাটা পড়ে আছে, তার পাশে একটা কাটা লাশ পড়েছিল। এটা দেখে তারা দুজন এতটা ভয় পেয়ে যায় যে দুজন দুজনকে রেখে যে যেদিক পারছিল সেই দিকে দৌড়াতে শুরু করে, অর্থাৎ দুইজন দুই রাস্তায় দৌড়ে পালিয়ে যায়। তবে তারা যেখানে যাচ্ছিল আত্মাটাও তাদের সামনে এসে পড়ছিল। তারা নিজেদেরকে খুব কষ্ট করে এখান থেকে বাঁচিয়ে নেয়। এদিকে ডনি বোর্ডিং হাউসে তার নিজের মতো করে কাজ করছিল। এমন সময় হঠাৎ করে ফোন আসলে সে ফোনটা রিসিভ করে। তখন তাকে উপাস থেকে একটা মেয়ে জিজ্ঞেস করে, হেলেনা আছে? তখন ডনি উত্তর দেয়, এখানে কোনো হেলেনা নামের কেউ থাকে না। তখন উপাস থেকে বলা হয়, পেছনে ফিরে দেখো, সোফায় হেলেনা বসে আছে। এ কথা শুনে ডনি সোফার দিকে তাকালেই দেখতে পায় হেলেনার আত্মা তার দিকে এগিয়ে আসছে। হেলেনার এমন দুই রূপ দেখে ডনি অনেক ভয় পেয়ে যায় আর চিৎকার করে দৌড়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। এমন সময় সেখানে ডনের বাকি 3 বন্ধু আসলে সে হাঁপাতে হাঁপাতে তার সঙ্গে বোর্ডিং হাউসের ভেতর কি হয়েছে এসব কিছু খুলে বলে। এরপর তারা সবাই চিন্তা করে অনেক হয়েছে, আর নয়, তাদের এখন কিছু একটা করতে হবে। যার কারণে বীর বন্ধুরা এক তান্ত্রিকের কাছে আসে আর তাকে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে এবং ওই তান্ত্রিককে বুঝিয়ে শুনিয়ে তাদের বোর্ডিং হাউসে নিয়ে আসে। তান্ত্রিক বোর্ডিং হাউসে এসে সবাইকে যা যা নির্দেশনা দিতে থাকে সবাই সেগুলো তান্ত্রিকের কথা মতো তার সঙ্গে করতে থাকে। তান্ত্রিক তার তন্ত্রমন্ত্র দিয়ে বুঝতে পারে হেলেনার আত্মা এই বোর্ডিং হাউসে ফাঁকা রুমে আছে। তাই সে বোর্ডিং হাউসের সমস্ত দরজা জানালা সবাইকে বন্ধ করে দিতে বলে। কিছুক্ষণ পর তান্ত্রিক তন্ত্রমন্ত্র পড়া শুরু করলে হেলেনার খুব কষ্ট হয়। এক পর্যায়ে তান্ত্রিক ফাঁকা রুমের ভেতরে গেলে এবং হেলেনাকে ধরার চেষ্টা করলে হেলেনা তার খুব খারাপ অবস্থা করে, কারণ হেলেনা খুবই শক্তিশালী ছিল। তাই হেলেনার আত্মা তান্ত্রিকের গলা উঁচু করে ধরে দূরে বোর্ডিং হাউসের বাইরে ফেলে দেয়। এমন
এমন পরিস্থিতিতে তারা 4 বন্ধু কি করবে কোনো কিছুই বুঝতে পারে না। তাই তান্ত্রিকের লাঠিটা নান্দো হাতে উঠিয়ে নেয় আর হেলেনাকে তার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না, কারণ তার পাওয়ার দিয়ে নান্দোকেও সে শায়েস্তা করে ছাড়ে। যেমন তান্ত্রিককে গলা চেপে ধরে, ঠিক নান্দোকেও তার গলা চেপে উঁচু করে ফেলে দেয়। এক কথায় কেউ হেলেনার আত্মার সঙ্গে পেরে উঠছিল না। তখন সেখানে বি চলে আসে এবং এই অবস্থা দেখে হেলেনার কাছে রিকোয়েস্ট করে বলে, তুমি আমার বন্ধুদেরকে ছেড়ে দাও। এরা কোনো কিছু করেনি। মূলত বোর্ডিং হাউসের বাইরে বীর সঙ্গে তান্ত্রিকের দেখা হয়েছিল। তান্ত্রিক বিকে বলেছে, দ্রুত গিয়ে তোমার বন্ধুদেরকে বাঁচিয়ে নাও, ওখানে হেলেনার আত্মা তোমার বন্ধুদের উপর টর্চার করছে। তো দেখা যায় হেলেনা বীর কথা মতো নান্দোকে নিচে ফেলে দেয়। সে আর নান্দোর কোনো ক্ষতি করে না এবং বি তার বন্ধুদের ওপর রাগারাগি করে বকাঝকা করতে থাকে আর বলে, তোরা না জেনে বুঝে কেন হেলেনাকে বিরক্ত করছিস। এরপর সে হেলেনার কাছে মাপ চাইতে থাকে আর বলে, আমি জানি তুমি মানুষ না, তুমি হেলেনার আত্মা। আমি প্রথম থেকে সবকিছু বুঝতে পেরেছি, কিন্তু প্রথম দিকে আমি তোমার কাছে এসেছিলাম তোমার সম্পর্কে জানার জন্য, তোমাকে নিয়ে আমার গল্প লেখার জন্য, কিন্তু পরবর্তীতে তোমার সঙ্গে মিশে বুঝতে পেরেছি তুমি খুব ভালো। তোমার সঙ্গে যা হয়েছে খুব অন্যায় হয়েছে, তবে আমি তোমার সঙ্গে সবসময় বন্ধুর মতো মিশেছি। এসব কথা শুনে বীর বন্ধুরা পুরোপুরি হতবাক হয়ে যায় আর বীর দিকে তাকিয়ে শুধু তার কথাগুলোই শুনতে থাকে। তখন একজন পাশ থেকে বলে ওঠে, তুমি কি হেলেনার প্রেমে পড়েছিলে? তখন বি আবার উত্তর দেয়, না, আমাদের ভিতর প্রেম হয়ে ওঠেনি, কিন্তু খুব ভালো একটা বন্ধুত্ব হয়েছে। তখন দেখা যায় হেলেনার ভেতর বেশ সন্তুষ্টির একটা ফিলিংস আসে। সে মুচকি হেসে বীর দিকে তাকিয়ে আছে। হেলেনার আত্মা বিকে বলে, আমি আগে থেকেই সবকিছু জানতাম। তুমি যখন আমাকে নিয়ে স্টোরি লিখতে, আমি তখন তোমার আশেপাশেই থাকতাম, সবকিছুই দেখতাম তুমি আমাকে নিয়ে কি লিখছো। আমি কখনো তোমার লেখায় আমাকে নিয়ে খারাপ কিছু পাইনি, তাই আমিও তোমার কখনো ক্ষতি করিনি। তোমার আশেপাশে থাকার চেষ্টা করেছি। আমি ওই প্রজাপতি যে কিনা সবসময় তোমার সঙ্গে থাকতাম। সেই সাথে তেতে আরো বলে, আমি তোমাকে মাফ করে দিয়েছি এবং এই বোর্ডিং হাউসটাও আমি এখন ছেড়ে দেব, কারোর কোনো ক্ষতি করব না। তবে আমি এখান থেকে যাওয়ার আগে তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই। তুমি কি আমাকে একবার হাগ করবে? এ কথা শুনে সেখানে থাকা সবাই পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। এমন সময় সেখানে তান্ত্রিক এসে বিকে এমন কিছু করতে নিষেধ করে, কারণ বি যদি স্বেচ্ছায় তেতেকে জড়িয়ে ধরে তাহলে মৃত্যুর আগে বীর আত্মা তেতের সঙ্গে জুড়ে যাবে। এ কথা শুনে বি ভয় না পেয়ে বরং ধীরে ধীরে তেতেকে জড়িয়ে ধরার জন্য এগিয়ে আসে এবং সে তেতেকে জড়িয়ে ধরে বলে, আমি সবসময় তোমার বন্ধু হয়ে থাকবো। যদি আমার মৃত্যুর আগে আত্মাটা তোমার সঙ্গে জুড়ে যায় তাতেও আমার কোনো আপত্তি নেই। এতে তেতে এক অন্যরকম শান্তি পায় এবং সে বেঁচে থাকতে যে বিশ্বাস, যে ভালোবাসা পায়নি সেটা যেন সে মুহূর্তের ভেতর পেয়ে যায়। এসব কিছু তেতার হাজব্যান্ডের থেকে পাওয়ার কথা ছিল, কিন্তু সে তার হাজব্যান্ডের থেকে জীবনে কোনো কিছুই পায়নি, যেটা কিনা সে মৃত্যুর পর আত্মা হয়ে বীর কাছ থেকে পেয়েছে। এরপর দেখা যায় ধীরে ধীরে তেতের আত্মাটা এক প্রজাপতি হয়ে এখান থেকে মিলিয়ে যায়, অর্থাৎ তেতের আত্মা প্রজাপতি হয়ে এই বোর্ডিং হাউস ছেড়ে চলে গিয়েছে আর কখনোই কাউকে বিরক্ত করার জন্য ফিরে আসবে না। এর বেশ কিছুদিন পর একটা লাইব্রেরির দৃশ্য দেখা যায়, যেখানে একটা মহিলা লাইব্রেরি থেকে পুরাতন একটা বই বের করে, যার লেখক বি এবং বইটার নাম ছিল রুমা তেতে, অর্থাৎ বি তেতেকে নিয়ে পুরো একটা গল্পের বই সম্পূর্ণ করেছে। গল্পতে লেখা ছিল, মন থেকে কোনো জিনিস চাইলে সেটাকে পাওয়া যায় আর কোনো কিছু চাইলেই মুছে ফেলা যায় না, তার রয়ে যায় স্মৃতি হয়ে ইতিহাসে। আর এই দৃশ্যটির মধ্য দিয়েই আজকের এই অসাধারণ গল্পটি শেষ হয়ে যায়। আজকের তেতের আত্মা কোনো ভয়ঙ্কর বা খারাপ নয়, বরং সে কখনোই কারো ক্ষতি চায়নি। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।